আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11.1 এর ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো তোমরা প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্নটি। দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দুইটি বর্গক্ষেত্র মানে এরকম, যেটার একটি বাহু a, আবার আরেকটি বর্গক্ষেত্র আছে যেটার একটি বাহু b। তাহলে যে বাহুর বর্গক্ষেত্র a বাহু, তার ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফল তো বাহুর স্কয়ার, আর b বাহুর হবে b স্কয়ার। তাহলে এই দুইটার অনুপাত বের করতে হবে। তো অনুপাত মানে আমরা জানি যে দুইটি একই জিনিসের অনুপাত এই যে এভাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা এভাবে বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার, অতএব ক্ষেত্রফল a স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b মিটার, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু b স্কয়ার। অতএব ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু a স্কয়ার ইস টু b স্কয়ার, কারণ অনুপাতকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। আনসার। এবার 2 নম্বর প্রশ্নটি দেখে নেই। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কিন্তু একটি বৃত্তক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে বের করতে হবে। তো বৃত্তক্ষেত্র হলো এটা, এটার ক্ষেত্রফল, আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুইটার ক্ষেত্রফল বলা হয়েছে সমান। তো আমরা কিন্তু বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, এটা হলো সরাসরি আমরা লিখতে পারি পাই আর স্কয়ার। আর এই বৃত্তটার যদি একটা বাহু a হয়, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। তাহলে এই পাই আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এই দুটো কিন্তু সমান বলা আছে। ঠিক আছে, এরপরে আসবে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এদের পরিসীমা বের করব। প্রথমে বৃত্তক্ষেত্রের পরিসীমা বের করব, তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা বের করব। আমরা জানি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার। আর ইকুয়াল টু ব্যাসার্ধ। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু a স্কয়ার। a বাহুর দৈর্ঘ্য। অ্যাকর্ডিং টু কোশ্চেন, অথবা তোমরা প্রশ্ন মতে এটাও লিখতে পারো পাই আর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করে নিতে পারি। এর মান বের করে নিলে, কারণ এখানে যেহেতু পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, সেখানে আমাদের এর মানের প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে বলতে পারি
a স্কয়ার সমান যদি এটা হয় তাহলে a সমান কি হবে √পাই r স্কয়ার, মানে r স্কয়ার মানে r বের হয়ে আসবে আর √পাই এটা। এখন আমরা বৃত্তক্ষেত্রের পরিসীমা বের করি। এখন বৃত্তের পরিসীমা, এগুলো কিন্তু আমাদের জানাই আছে 2πr, এগুলো ফর্মুলার মধ্যেই পড়ে। আর বর্গক্ষেত্রের পরিসীমা এটাও কিন্তু ফর্মুলার মধ্যে পড়ে। এই যে একটা সাইড a হলে তাহলে 4টা সাইডের যোগফল, পরিসীমা তো এটা 4 দিকের যোগফল, তাহলে a প্লাস a প্লাস a প্লাস a 4a। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে বলা হয়েছে এদের পরিসীমার অনুপাত বের করো। এদের মানে বৃত্তক্ষেত্র আর এই বর্গক্ষেত্র, এই দুটার পরিসীমার অনুপাত বের করতে বলা হয়েছে। তার মানে এটা আর এটার অনুপাত। অতএব বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে 2πr ইস্টু 4a। তাহলে 2πr ইস্টু 4, এর মান কিন্তু আমরা এখানে বের করেছি, দেখো কিছুক্ষণ আগে এর মান বের করেছি, আর √পাই। তাহলে এখানে বসিয়ে দেব। তাহলে এখন যদি আমরা উপরে নিচে লিখে কাটাকাটি করতে পারি, ইস্টু মানেই কিন্তু এটা ভাগ। তাহলে এখানে দেখো এই যে আর আর কেটে যাবে, আর এই 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে, আর এখানে পাই আছে, পাই মানে √পাই ইন্টু √পাই। তাহলে নিচে একটা পাই, √পাই আর এই √পাই, একটা পাই যদি কেটে যায় আর একটা √পাই থাকবে। তাহলে এটা হচ্ছে 2π। এটাকে আমি একটু ভেঙেই লিখে দেখাই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। और √π/2, অতএব √পাই ভাগকে আমরা আবার ইস্টু করে লিখলাম, এই যে √π/2। তার মানে এই যে অনুপাতটা আমরা এটাই পেলাম, পরিসীমা দুইটার অনুপাত √π/2। বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা √π/2। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তিন নম্বরে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে দুইটি সংখ্যার অনুপাত আছে 3:4। তাহলে আমরা কিন্তু সংখ্যা দুটাকে যখনই কোনো অনুপাত দেয়া থাকে তখন সেইভাবে ধরে নিতে পারি যে একটি সংখ্যা 3x হলে আরেকটি সংখ্যা 4x। দেখো এই দুইটা যদি আমরা অনুপাত বের করি তাহলে কিন্তু দেখো 3x/4x, x আর x কেটে অনুপাত এই যে 3:4, 3/4 মানে 3:4, এটাই পাবো। যে কোনো জিনিসের অনুপাত দেয়া থাকলে আমরা সংখ্যাগুলোকে এভাবে ধরে নিতে পারি। মনে করি একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যা 4x। তাহলে
পরের কন্ডিশনে কি বলা হয়েছে, এটা হলো 1 নাম্বার শর্ত। আর 2 নম্বরে বলা হয়েছে এদের লসাগু এত 180। তাহলে আমরা কি বলতে পারি, এই 3x আর 4x এর লসাগু হলো 180। 3x ও 4x এর লসাগু 180। 3 আর 4 এর লসাগু হবে 12। আর এখানেও আছে x আর এখানে x, তাহলে এটার লসাগু হবে x, তার মানে 12x ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। 180 কে 12 দিয়ে ভাগ করলে তাহলে x এর মান 15। তাহলে সংখ্যা দুইটা এখন আমরা একটি সংখ্যা 3x 3 ইন্টু 15 আর একটা 4 ইন্টু 15 সংখ্যা দুটো পেয়ে গেলাম। অতএব একটি সংখ্যা 3x ইকুয়াল টু 3 ইন্টু 15 45 এবং অপর সংখ্যা 4x 4 ইন্টু 15 60। আনসার 45 60। তো 4 নম্বরে যেটা বলা হয়েছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যায় শতকরায় প্রকাশ করো। দেখো আমি আর আগের ম্যাথগুলোতেও বলেছি, যখন কোনো জিনিসের অনুপাত দেয়া থাকবে তখন কিন্তু সেটার মাধ্যমেই আমরা একটা ধরে নিতে পারবো। যেমন এখানে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত এটা, তাহলে অনুপস্থিত 1 আর উপস্থিত হলো 4। তাহলে এখানে আমরা 1 এর সাথে x গুণন করে এটা হলো অনুপস্থিত ছাত্র সংখ্যা ধরে নেব x, আর এই উপস্থিত ছাত্র সংখ্যা ধরে নেব 4 এর সাথে x গুণন করে, মানে 4x। ঠিক আছে, এইভাবে অনুপাতে অনুযায়ী এভাবে আমরা ধরে নিতে পারি। তাহলে সেখান থেকেই আমরা কিন্তু এভাবে শতকরায় প্রকাশ করতে পারবো। তাহলে মনে করি অনুপস্থিত ছাত্র সংখ্যা x এবং উপস্থিত ছাত্র সংখ্যা 4x। অতএব মোট ছাত্র সংখ্যা কত হবে, x প্লাস 4x। অনুপস্থিত আর উপস্থিত দুইটা যোগ করলে যেটা হয়, তাহলে এটা হবে 5x। যেহেতু এখানে বলা হয়েছে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো, সেই জন্য আমরা মোট ছাত্র সংখ্যা বের করে নিলাম। এখন এই মোট ছাত্র সংখ্যার কতজন অনুপস্থিত, মোট ছাত্র সংখ্যার অনুপস্থিত হলো x, তাহলে অনুপস্থিত ছাত্র মোট ছাত্র সংখ্যার কত অংশ হবে, দেখো সম্পূর্ণ ছাত্রের মোট ছাত্রের x এত অংশ না, অনুপস্থিত ছাত্রের সংখ্যাটা হবে মোট ছাত্রের x অংশ, তাই না? আর বাকি এই 4x হবে উপস্থিত ছাত্রের অংশ। ঠিক আছে, তাহলে আমরা এখন এই অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। তাহলে মোট ছাত্র সংখ্যার অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম অনুপস্থিতটা। তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, শতকরায় প্রকাশ করা মানেই কিন্তু যে কোনো অংশকে 100 দিয়ে গুণ করলেই আমরা শতকরায় প্রকাশ করতে পারি। অতএব অনুপস্থিত
ছাত্র সংখ্যার শতকরা হার এই যে x/5x ইন্টু 100। তাহলে দেখো এখানে x আর x কেটে যাচ্ছে, আর এই 5 দিয়ে 100কে কাটলে 20, তার মানে 20। অতএব শতকরা হার 20%, এটাই হবে উত্তর। এবার আমরা 5 নম্বর প্রশ্ন। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে বুঝতেই পারছো আমাদের দুইটা জিনিস লাগবে, একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য। যেহেতু এখানে 28% ক্ষতি বলা হয়েছে, তার মানে এটা 100 টাকায় ক্ষতি হয় 28 টাকা। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য আমরা কিন্তু 100 থেকে এই যে 28 মাইনাস করলে পেয়ে যাব। কারণ যেহেতু এটা ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকার চেয়ে কমে বিক্রি হবে। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। অতএব 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 28, 72 টাকা। তাহলে এখানে দেখো আমরা ক্রয় মূল্য পেলাম 100 টাকা, সেই সময় বিক্রয় মূল্য কিন্তু 70 টাকা। তাহলে এই দুইটার অনুপাত কত? অতএব বিক্রয় মূল্য ইসটু ক্রয় মূল্য ইকুয়াল টু 72:100। আমরা বিক্রয় মূল্য আগে লিখলাম, কারণ এখানে কোশ্চেনে কিন্তু বিক্রয় মূল্য আগে বলা হয়েছে, সেই অনুযায়ী লিখছি। এখন এখানে আমরা যদি এটাকে ভাগ করি, যে সংখ্যাটা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা দিয়ে দুটাকে ভাগ করব। তাহলে দেখো এখানে 4 দিয়ে কিন্তু দুইটাকেই ডিভাইড করা যায়। হ্যাঁ, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা এখানে লিখে দেব, 18:25। অতএব নির্ণেয় অনুপাত আনসার। 6 নম্বরে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখন এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো এখানে শুরুতেই যে অনুপাত দেয়া আছে, আমাদের যখনই কোনো কিছু ধরে নিতে হবে তখনই আমরা অনুপাতের কাছে আগে চলে যাব। তো আমাদের এখানে বলা হয়েছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। তাহলে 7 বছর পরে তাদের বয়স কত ছিল? 7 বছর পূর্বে আমরা ধরে নিতে পারি যে 7 বছর পূর্বে তাদের বয়স ছিল 5x পিতা আর 2x হলো পুত্র। হ্যাঁ, এটা হলো 7 বছর আগের বয়স। তাহলে আমরা ধরে নেই
7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর। এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x বছর। তাহলে এটা যদি 7 বছর পূর্বের বয়স হয় তাহলে 7 বছর পরে, মানে 7 বছর পরে মানে বর্তমান বয়স। হ্যাঁ, বর্তমান বয়স কত হবে? এটার সাথে 7 প্লাস হবে না, মানে 7 বছর বেশি হবে, দুইজনের বয়সের সাথেই 7 বছর যোগ হবে। অতএব 7 বছর পরে বা পিতার বর্তমান বয়স 5x প্লাস 7 বছর এবং 7 বছর পরে বা পুত্রের বর্তমান বয়স 2x প্লাস 7। তাহলে দেখো আমরা কিন্তু দুইজনেরই বর্তমান বয়স পেয়ে গেলাম। এখন আমরা আবার একটু প্রশ্নটা দেখে নেই। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। বর্তমান বয়সের সমষ্টিটা কিন্তু দেয়া আছে। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে এটাও কিন্তু একটা সমষ্টি হবে, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি। তাহলে এটা যোগ করলে যেটা হবে সেটা হবে 70 সমান। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন? 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু 70। দেখো আমরা এটা একটা সমীকরণ পেলাম। তাহলে সমীকরণ থেকে আমরা x এর মান কিন্তু বের করে নিতে পারবো। 7x প্লাস 14 x ইকুয়াল টু 8। এখন x এর মান যেহেতু পেয়েছি তাহলে কিন্তু বর্তমানে পিতার বয়স আমরা এখানে বের করতে পারবো, x এর মান বসিয়ে দেব, আর বর্তমানে পুত্রের বয়সও বের করতে পারবো। তাহলে বর্তমান বয়স পাওয়ার পরে আমরা এই যে 5 বছর পরে তাদের বয়স কত হবে সেটা বের করব। 5 বছর পরে যে বয়সটা পাবো সেটার অনুপাত বের করতে হবে। তাহলে অতএব পিতার বর্তমান বয়স 5x প্লাস 7, তার মানে 5 ইন্টু 8 প্লাস 7, 47 বছর। পুত্রের বর্তমান বয়স 2x প্লাস 7। তাহলে x এর জায়গায় মান বসিয়ে দিলাম 8, 16 প্লাস 7, 23 বছর। তাহলে 5 বছর পরে পিতার বয়স, এখন দেখো বর্তমান বয়স যদি 47 হয় তাহলে 5 বছর পরে কত হবে বয়স, এটার সাথে 5 যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 47 প্লাস 5 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স 23 প্লাস 5। পুত্রের বর্তমান বয়স হলো 23, তাহলে 5 বছর পরে 5 বছর যোগ করে দিতে হবে, 28 বছর। এখন আমরা 5 বছর পরের বয়সটা পেলাম। আমাদের বলা হয়েছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে আমরা এই দুইটা বয়সের অনুপাতটা বের করব।
পিতা ইস্টু পুত্র 52:28। তাহলে দেখো দুইটাকেই এমন জিনিস দিয়ে ভাগ দেব যে দুইটাকেই ভাগ করা যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দুটাকেই ভাগ করা যায়। তো 13:7। 52কে 4 দিয়ে ভাগ দিলে 13 পাচ্ছি, আবার 28কে 4 দিয়ে ভাগ দিলে 7 পাচ্ছি। ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে তোমার প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যদি a:b = b:c হয় তবে প্রমাণ করো যে এই দেয়া আছে যেটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে এটা আছে, রাইট হ্যান্ড সাইডে এটা আছে। তাহলে আমরা শুরুতেই যদি যেটা দেয়া আছে এটা থেকে আমরা বের করি a:b = b:c। তাহলে এটাকে আমরা লিখতে পারি a/b রেশিও মানেই কিন্তু ভাগ। তাহলে দেখো এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এই দুটো গুণ হবে, সেক্ষেত্রে b² = ac। এখন যেটা দেয়া আছে এটা আমরা লিখব। তো এদিকে তো a/c আছে, তো আমরা এই পাশে ডান পক্ষটা নিব। a² + b² + c²। এখন এখানে দেখো এখানে যেহেতু b² আছে আর b² = ac কিন্তু আমরা পেয়েছি, তাহলে এখানে আমরা b² এর মান ac বসিয়ে দেব। এখন আমরা দেখো দুইটার মধ্যে কিন্তু a আছে, নিচে দুইটার মধ্যে c আছে, তাহলে উপর থেকে আমরা a কমন নিতে পারবো আর নিচে থেকে c কমন নিতে পারবো। এখন দেখো এই দুইটা কিন্তু একই, তাহলে কেটে গেল a/c। আমাদের কিন্তু বাম পক্ষে a/c আছে, তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি বাম পক্ষ। তাহলে প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এটা ক নাম্বার ছিল। তাহলে এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। খ নম্বরেও কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এই যে দেয়া আছে দেখো, বাম পক্ষে এটা দেয়া আছে, ডান পক্ষে এটা দেয়া আছে। তো যেটা দেয়া আছে সেটা থেকে আমরা একইভাবে এখানেও বের করে নিব। এখন আমরা বাম পক্ষটা নিব। a² b² c², আর এখানে আছে 1/a³। তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা এই এক একটাকে গুণ করে দেই তাহলে এই জিনিসটা এটার উপরে বসবে আর নিচে এটা হবে। তাহলে আমরা সম্পূর্ণটা গুণ করে দিব। দেখো উপরে আছে a², নিচে a³। তাহলে এখানে 3 থেকে এই যে 2 বিয়োগ দিলে নিচে a থাকবে, নিচে a। আবার একইভাবে এটাই আছে b² b³, তাহলে এখানে নিচে b থাকবে, আর এখানে নিচে
সি। এখন উপরে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়েছি এসি, তাহলে বি স্কোয়ারের মান এসি বসাবো। প্লাস এই উপরে দেখো এসি হোল স্কোয়ার, এটা বি। এসি হোল স্কোয়ার লেখার কারণ হলো এই এসি এর মান আমরা বি স্কোয়ার বসাবো, আর এখানে বি স্কোয়ারের মান আমরা এসি বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এ আর এ কেটে যাচ্ছে, থাকছে সি কিউব, আর এখানে বি স্কোয়ার হোল স্কোয়ার বাই বি, প্লাস এখানে সি আর সি বাদ হয়ে গেল, তাহলে এ কিউব, বি টু দি পাওয়ার 4 বাই বি, ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। যেহেতু এখানে 4 থেকে এই যেখানে 1 আছে মাইনাস হয়ে গেল, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এটা কিন্তু ডান পক্ষ, তাহলে প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো কিন্তু কে ধরেও করা যায়, যারা কে ধরবে করবে সেটাও কিন্তু কারেক্ট, কোনো প্রবলেম নাই। তো দুইভাবেই করা যায়। এর পরের ম্যাথগুলো কিন্তু আমরা কে ধরেই করব। এবার তাহলে গ নাম্বারটা দেখে নেই। দেয়া আছে বি ইস টু সি, তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন আমরা বাম পক্ষটা লিখে নেব। এখন এখানে দেখো এই যে বি আর সাথে কিন্তু এসি আছে, তাহলে বি ইন্টু এসি মানে আমরা এসির মান এখানে বি স্কোয়ার বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এসি এর মান বি স্কোয়ার, এখানে এসি আছে, আর চাইলে তোমরা ভেঙেও লিখতে পারো, তাহলে বি ইন্টু বি স্কোয়ার, এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে দেখো এ বি প্লাস বিসি প্লাস এই যে এখানে সি এ আছে, সি এর জায়গায় আমরা বি স্কোয়ার বসিয়ে দেব। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো সব জায়গায় বি আছে, তাহলে একটা বি আমরা কমন নিতে পারি, আর উপরে এটা বি কিউব হয়ে গেল, তাহলে একটা বি যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে দেখো এটা বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে এটা দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে। এখানে তোমরা কাটাকাটি বলতে আমি বোঝাচ্ছি যে এটার পাওয়ার 3 আছে, 3 মাইনাস 3 কিন্তু 0, এমনিতেই 1 হয়ে যাবে। বি এর পাওয়ার যেহেতু ভাগ অবস্থায় আছে, 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, সো এটা কিন্তু 1 হয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে দেখো রাইট সাইডেও কিন্তু 1ই আছে, তাহলে আমরা এটা বলতে পারি ডান পক্ষ, প্রমাণিত। যদি তোমাদের প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর এই মুহূর্তে তোমাদের কোন চ্যাপ্টারে কোন জায়গাটায় বেশি প্রয়োজন সেটা যদি কমেন্টে আমাকে জানাও, তাহলে অবশ্যই আমি সেটা আগে দেওয়ার চেষ্টা করব। তো 8-এ দেখো বলা হয়েছে সমাধান করো, মানে সলভ ইট। তো এখানে যে কোশ্চেনটা আছে এটা ইকুয়াল টু 1/3, তো এখানে এক্স এর মান বের করতে হবে আমাদের। তো এই ধরনের মান বের করার জন্য এই ধরনের জটিল যেগুলো দেয়া থাকে, রুট ওভার বা যে ধরনের বড় ধরনের কোনো ইকুয়েশন দেয়া থাকে, তখন সেখানে আমরা যেটা করি যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ।
মানে উপরে যেটা থাকবে সেটার সাথে নিচেরটা প্রথমে আমরা যোজন করব, মানে যোগ করব। তারপরে এই উপরেরটার সাথেই নিচেরটা বিয়োগ করব। মানে এখানে উপরে হবে 1 + 3 আর নিচে হবে 1 - 3। মানে এই উপরেরটার সাথে একবার যোগ একবার বিয়োগ। হ্যাঁ, উপরে যোগ নিচে বিয়োগ। এ পাশে যেভাবে করব আমরা ডান পাশে, সেভাবে কিন্তু একইভাবে আমরা বাম পক্ষটাও যোজন বিয়োজন করে নেব। তাহলে দেখো, প্রথমে আমরা উপরেরটা লিখব, এটার সাথে আমরা যোগ করব নিচেরটা। আর নিচে কিন্তু প্রথমে উপরেরটা লিখব, তারপরে নিচেরটা বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে কিন্তু পুরোটাই সাইন চেঞ্জ হয়ে যাবে। দুইটাই প্লাস ছিল, দুইটাই মাইনাস হয়ে গেল। এই জায়গাটায় দেখো, এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এটা দুইটাই মাইনাস হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা বিয়োগ করে দিলাম উপরেরটা থেকে। তাহলে একইভাবে আমরা প্রথমে উপরেরটা লিখব, সেখানের সাথে নিচেরটা যোগ করব, তারপরে উপরেরটাই লিখব, নিচেরটা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব যোজন বিয়োজন করে। এখন দেখো, এখানে কিন্তু অনেক কিছু যোগ বিয়োগ করে কেটে যাবে। যেমন দেখো, এটা মাইনাস আছে আর এটা প্লাস, তাহলে একই জিনিস প্লাস মাইনাস যোগ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। উপরে থাকছে 1 + 1 2। আর নিচেও একইভাবে দেখো, এই যে 1 আর 1, এই দুটো কিন্তু বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। আর এখানে এটা আর এটা, এই দুইটার আগেই বিয়োগ চিহ্ন আছে, তাহলে -2 √1 - x, আর উপরে 4, নিচে -2। তাহলে এখানে দেখো, আমরা যদি কাটাকাটি করি, এই 2 2 কেটে যাবে আর এখানে 2, তাহলে আর এই মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে এখানে থাকবে 1/√1 - x = 2। এটাকে কিন্তু যেহেতু সমীকরণ, আমরা এভাবে বলতে পারি যে -2 দিয়ে গুণ করে দিলাম। দুই পাশে যদি -2 দিয়ে গুণ করি, এই -2 চলে যাবে, -2 চলে যাবে। তাহলে এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। আমরা যদি এভাবে গুণ করে দেই, তাহলে এটা = 1। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করি। যেহেতু রুট আছে, রুটটাকে উঠানোর জন্য বর্গ করতে হবে। 2 এর বর্গ করলে 4 আর রুট উঠে যাবে। আর 1 এর বর্গ করলে 1। বর্গ করে উভয় পক্ষকে। (4 - 4x = 1). 4 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে 4x = 3, x = 3/4। এটাই আনসার। a + x - (√a² - x²). a + x + (√a² - x² = b/x। এখানেও দেখো, খুব জটিল আকারের আছে কিন্তু √ দিয়ে। তো এখানেও কিন্তু আমরা একই কাজ করব, যোজন বিয়োজন করব। এসব ক্ষেত্রে যোজন বিয়োজন করলে কিন্তু জিনিসটা ছোট আকারে চলে আসে। তাহলে একইভাবে আমরা প্রথমটা লিখব, উপরে হর লবটা লিখে নেব, সেটা থেকে হর
সেটার সাথে হর যোগ করব। তারপরে আবার লব লিখব, সেখান থেকে হর বিয়োগ করে দেব। এখানেও একই কাজ করব আমরা, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। যোজন বিয়োজন করে। তাহলে এখান থেকে আমরা উপরে দেখার চেষ্টা করব, দেখো এটা আর এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকছে শুধু এ প্লাস এক্স এ প্লাস এক্স। তাহলে উপরে থাকছে টু এ প্লাস টু এক্স, আর নিচে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এখানে থাকছে এইটা মাইনাস আর এই মাইনাস, তাহলে -2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে যেটা আছে সেটাই থেকে যাবে। এখন উপরে কিন্তু 2 এখানে যদি কমন নেই আমরা, এ প্লাস এক্স -2, এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখন দেখো এই যে এখানে যেহেতু রুট ওভার আছে, এই রুট ওভারটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। তাহলে এখানে রুটটা উঠে যাবে আর এটা স্কোয়ার হয়ে যাবে, আর নিচে বর্গ করলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর রুটটা উঠে যাচ্ছে, তাহলে এটা হবে, আর এখানে বি প্লাস এক্স বি মাইনাস এক্স দুটাই স্কোয়ার হবে, যেহেতু আমরা বর্গ করেছি। উভয় পক্ষকে বর্গ করে। দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি, এ প্লাস এক্স এ প্লাস এক্স, আর এখানে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এখানে কিন্তু এই দুইটা কেটে যাবে একটা, এটাকে আমরা ভেঙে লিখলাম বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো উপরে আছে এ প্লাস এক্স, নিচে এ মাইনাস এক্স, আর এখানে এটা। তো এখন এবারেও কিন্তু এই ধরনের জিনিস থাকলে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে, যাতে করে এটা ছোট আকারে পেতে পারি আমরা। তাহলে উপরটা থেকে নিচেরটা আগে যোগ করব, তারপরে বিয়োগ করব, আর বিয়োগ করলে তোমরা জানো সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরটা থেকে নিচেরটা যোগ, উপরে যোগ নিচে বিয়োগ। এটা বেশ লেন্দি একটা অঙ্ক। যোজন বিয়োজন করে। এখন দেখো যখনই যোজন বিয়োজন হবে আমাদের কিন্তু কিছু না কিছু বাদ পড়ে যাবে, যে এই দুটো বিয়োগ করব, এটাও বিয়োগ হয়ে যাবে, তাহলে উপরে 2a নিচে 2x। আবার এখানেও একইভাবে খেয়াল করো, এটা আর এটা কেটে যাবে, তাহলে 2b স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। নিচেও কিন্তু একইভাবে এই যে এটা আর এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে এখানে 2b 4bx থাকবে। এখন আমরা কিন্তু 2 দিয়ে যদি কাটাকাটি করি, ডিভাইড করি, তাহলে যেটা পাবো a বাই এক্স ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2bx। তাহলে দেখো এক্স দিয়ে যদি আমরা গুণ করি, এই যে এখানে এক্স দিয়ে এ পাশেও এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এই এক্স এক্স কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে। ঠিক আছে,
তাহলে a ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2b। উভয় পক্ষকে x দিয়ে গুণ করে এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে x এর মান কি হবে? x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব, আর এটাই হবে আনসার। অনেক বড় একটা ম্যাথ, আস্তে ধীরে করলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, আর একবার যদি বুঝতে না পারো আবার দেখবে, আশা করছি প্রবলেম থাকবে না। আজকের ম্যাথগুলোর বেশিরভাগ সমাধান করতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন ঠিকমতো বুঝতে পারলে তখন ইজিলি সলভ করতে পারবে। গ নাম্বারটা দেখে নেই। 81 তাহলে এক পাশে যদি আমরা 81 রাখি আর এটাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাই তাহলে এরকম হবে। দেখো এটাকে আমি 1 মাইনাস এক্স হোল কিউব, এই যে এখানে দিয়েছি ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এদিকে চলে আসছে নিচে আর এটা এদিকে উপরে চলে গেছে। 1 প্লাস এক্স হোল কিউবটা উপরে চলে গেছে আর 1 মাইনাস এক্স হোল কিউবটা নিচে চলে আসছে। তাহলে 81কে কিন্তু আমরা লিখতে পারি 3 টু জার 4। হ্যাঁ, 3 টু জার 4 করলে মানে 3কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু আমরা 81 পাবো। আর এখানে দেখো এখানে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স, তো পাওয়ারগুলো যোগ হবে যেহেতু গুণন আছে, তাহলে এখানে পাওয়ার 1 আর এই 3, তাহলে এখানে হবে 1 প্লাস 3 4। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। সবগুলো যেহেতু পাওয়ার 4, তাহলে আমরা যদি পাওয়ারটাকে উঠিয়ে দেই তাহলে এটা হবে 1 প্লাস এক্স, এটা 1 মাইনাস এক্স। এখন দেখো এটাকে আমরা ভেঙে লিখব। একবার আমরা প্লাস দিয়ে করব এটার সলিউশন, তাহলে কি পাবো, x এর মান বের করতে পারবো। আর আরেকবার আমরা করব মাইনাস দিয়ে, -3। তাহলে যদি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3 হয় তাহলে কি হয় সেটা আমরা বের করব। 1 প্লাস এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3x। জাস্ট এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, বজ্র গুণন। তাহলে এক্সগুলো আমরা বাম সাইডে রেখে দেই। x ইকুয়াল টু হাফ। তাহলে আমরা একটা আনসার পেলাম। এখন দেখো এখানে আমরা যেহেতু প্রথমে প্লাস ধরে করলাম, এবার আমরা মাইনাস নেব। -3 হলে কি হয় সেটা আমরা দেখব। তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু -3। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। এখন জাস্ট সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করে আমরা দেখব। 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/2। তাহলে এখানে আমরা কিন্তু x এর দুইটা মান পেলাম, একটা হাফ একটা 2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ 2, আনসার। তাহলে 9 নম্বরে দেখো কি বলা হয়েছে।
a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। তো আমাদেরকে এটা প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট দিস ইকুয়াল টু দিস। তো যখন এই ধরনের ইকুয়েশন দেয়া থাকে তখন কিন্তু আমরা এটাকে কে ধরে করব, ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নিতে পারি a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। এটা ধরে নেই। এখন দেখো প্রত্যেকটা থেকেই এটা ইকুয়াল টু কে, তাহলে এটা ইকুয়াল টু কে হলে এ ইকুয়াল টু কত, বি কে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটার মান বের করে নেব, এ ইকুয়াল টু বি কে। আবার বি ইকুয়াল টু কী হবে, এই যে এই বি বাই সি ইকুয়াল টু কে, তাহলে বি ইকুয়াল টু সি কে, জাস্ট বজ্র গুণন করে বের করছি। আর সি ইকুয়াল টু ডি কে, একইভাবে এই যে সি বাই ডি ইকুয়াল টু কে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ডি কে। তাহলে দেখো আমরা তিনটার মানই পেয়ে গেলাম, এ বি সি। এখানে আমাদের যে কাজগুলো করতে হবে এ বি সি ডি সবগুলো আছে এখানে। এখন এখানে এক একটা কিন্তু এক এক রকম মান দেয়া আছে, এই জন্য আমরা যেটা করব এর মানটাকে আমরা যে কোনো একটাতে নিয়ে আসব, সেটার মধ্যে শুধুমাত্র ডি থাকবে, হ্যাঁ ডিকে বা যে কোনোটা। তো আমরা এখানে ডিকেই করব, সি ইকুয়াল টু ডিকে আছে, তাহলে এখানে বি এর মান আমরা সিকে বসাবো, বি ইকুয়াল টু সিকে আছে, এখানে বি এর জায়গায় সিকে বসাবো। তাহলে দেখো এ ইকুয়াল টু সিকে ইন্টু কে। আবার এই যে সি ইকুয়াল টু ডিকে না, তাহলে সি এর জায়গায় এখন ডিকে বসাবো। তাহলে এটা হয়ে গেল ডি কে কিউব। ঠিক আছে, তাহলে এর মানটা আমরা দেখো ডিকে দিয়ে পেলাম, আর সি এর মানটাও ডিকে আছে। এখন বি এর মানটাও আমরা ডিকে করে নেব। তাহলে এখানে বি এর মান বি ইকুয়াল টু সি এর জায়গায় ডিকে বসাবো, যেহেতু সি এর জায়গায় ডিকে মানে সি ইকুয়াল টু ডিকে ইন্টু কে, তাহলে ডি কে স্কোয়ার। আর সি ইকুয়াল টু কিন্তু ডিকে আছেই। তাহলে দেখো তিনটার মানে কিন্তু আমরা ডি আকারে পেলাম, এ এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে। এখন আমরা এই মানগুলোকে এই যে আমাদের যে দেয়া আছে এটার ভিতরে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে এ এর মান ডি কে কিউব হোল কিউব প্লাস বি এর মান ডি কে স্কোয়ার। আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি। বি এর মান ডি কে স্কোয়ার, আর সি এর মান ডি কে। এখন এটাকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব, ডি কিউব কে টু দি পাওয়ার 6 ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি, এই যে ডি কিউব এখানে আছে এখানেও আছে, আবার কে টু দি পাওয়ার 6 এখানে আছে, এর ভিতরে কিন্তু কে টু দি পাওয়ার 6 আছে। তাহলে ডি কিউব কে টু দি পাওয়ার 6 আমরা কমন নেই, তাহলে এখানে থাকছে কে কিউব প্লাস 1। এখানেও একইভাবে ডি কিউব কে কিউব কমন যাবে, কে কিউব প্লাস 1। তাহলে দেখো এই দুটো কিন্তু কেটে যায়, এটা ডি কিউব ডি কিউব, তাহলে থাকছে কে টু দি পাওয়ার 6 বাই কে কিউব। এটাকে যদি আমরা ডিভাইড করি 6 - 3 3।
তাহলে আমরা কে কিউব পেলাম। এটা আমরা পেলাম বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ লিখে একইভাবে আমরা এই মানগুলো বসিয়ে দেব, এ বি সি এর মান বসিয়ে দেব। বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। তাহলে বি কিউবের মান, বি এর মান ডি কে স্কোয়ার টার হোল কিউব প্লাস সি এর মান ডি কে আর ডি তো ডি যেটা আছে সেটাই হবে। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। এখন দেখো কমন যাবে, ডি কিউব কে কিউব, কে টু দি পাওয়ার 3 প্লাস 1। এখানেও ডি কিউব কমন যাবে, কে কিউব প্লাস 1। তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, ডি কিউব কেটে যাচ্ছে, তাহলে থাকছে কে কিউব। দেখো আমরা বাম পক্ষ পেয়েছি কে কিউব আর ডান পক্ষ পেলাম কে কিউব, তাহলে আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। খ নাম্বারটা আমরা প্রথমেই যেহেতু আমাদের এটা কিন্তু একই, তো প্রথমে যেটা আমরা করেছি সেটাই করতে হবে। যে পার্টটা কয়ের জন্য করেছি সেটাই কিন্তু ক্ষয়ের জন্য একইভাবে করতে হবে, কে ধরে নিতে হবে। তাহলে এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে। তাহলে বি এর মান বসিয়ে দেব, সি এর মান বসিয়ে দেব, এখানে সি এর মান বসিয়ে দেব। এখন আমরা বাম পক্ষটা লিখে নেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দেব, এ বি সি এর যে মানটা আমরা বের করে নিলাম এগুলো আমরা বসিয়ে দেব। এখন আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব।
তাহলে দেখো প্রথমটা থেকে কমন যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর পরেরটাতে দেখো কমন যাবে ডি স্কোয়ার, তাহলে এখানেও কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে এই দুইটা যদি আমরা এক করি তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। 2 + 2 4, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আর দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, যেহেতু এখানে দুইটা আছে তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা বাম পক্ষটা পেয়ে গেলাম। একইভাবে আমরা এখন ডান পক্ষটা ধরব। এ বি প্লাস বিসি প্লাস সিডি। এই ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি, ধৈর্যের সাথে আস্তে আস্তে করতে হবে। তো এখানেও আমরা এ বি সি ডির মান বসিয়ে দেব যেটা আমরা বের করেছি। তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো ডি স্কোয়ার কে এটা কমন যাবে, তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটার স্কোয়ার। তা আমরা যদি এখন সম্পূর্ণটা স্কোয়ার করি এটা পাবো আমরা ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই যে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, এই যে পাওয়ার ডি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে আর কে এর পাওয়ার হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার। আর এটাকে স্কোয়ার করলে এই যে এটা। তাহলে দেখো আমাদের কিন্তু দুই পাশে একই জিনিস আসছে, ডান পক্ষ যা বাম পক্ষ তাই। তাহলে আমরা কি বলতে পারি, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।